কল্পনা করুন এমন একটি দেশ যেখানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, এমনকি পানীয় জলটুকুও অন্য দেশ থেকে কিনতে হয়। আয়তনে অত্যন্ত ছোট একটি দ্বীপ, কিন্তু আজ এটি বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী রাষ্ট্র। কিন্তু মাত্র 60 বছর আগে পরিস্থিতি এমন ছিল না। যেখানে ছিল চরম দারিদ্র্য, বেকারত্ব আর ভয়াবহ দাঙ্গা। কিভাবে এই অভিশপ্ত দ্বীপটি মাত্র কয়েক দশকে এশিয়ার 1 নম্বর দেশে পরিণত হলো। আজ আমরা জানবো সিঙ্গাপুরের এই জাদুকরী পরিবর্তনের নেপথ্যের আসল গল্প। 1819 সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দ্বীপটিকে একটি বাণিজ্যিক বন্দর হিসেবে ব্যবহার করা শুরু করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের দখল এবং অবার্ণীয় অত্যাচার সিঙ্গাপুরকে ধ্বংসস্তূপে পরিণত করে। 1965 সালে যখন সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান জনসমক্ষে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কারণ তার হাতে তখন এমন এক দেশ ছিল যার কোনো উজ্জ্বল ভবিষ্যৎ ছিল না, কোনো সেনাবাহিনী নেই, নিজস্ব কোনো সম্পদ নেই, চারিদিকে শুধু অনিশ্চয়তা। সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য গল্পের মূল কারিগর লি কুয়ান ইউ। তিনি বুঝতে পেরেছিলেন আবেগ দিয়ে দেশ চলবে না, প্রয়োজন বাস্তবমুখী এবং কঠোর পরিকল্পনা। তিনি দেশ গড়ার জন্য 3টি মূল স্তম্ভ নির্ধারণ করলেন: কঠোর শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা, দ্বিতীয় দুর্নীতিমুক্ত প্রশাসন ও তৃতীয় হলো দক্ষ মানব সম্পদ তৈরি। লি কুয়ান ইউ বিশ্বাস করতেন একটি জাতির শৃঙ্খলা তার পরিচ্ছন্নতায় প্রকাশ পায়। তিনি কিপ সিঙ্গাপুর ক্লিন ক্যাম্পেইন শুরু করেন। এটি কেবল প্রচারণায় সীমাবদ্ধ ছিল না, প্রকাশ্য স্থানে থুতু ফেলা বা ময়লা ফেলা বা ধূমপান করার জন্য অত্যন্ত ভারী জরিমানার ব্যবস্থা করা হয়। এমনকি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় চুইংগাম পর্যন্ত নিষিদ্ধ করা হয়। আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল দেশ। অনেক দেশ দুর্নীতি উন্নয়নের পথে প্রধান বাধা, যেমন আমাদের ভারতকেই দেখতে পারেন, কিন্তু সিঙ্গাপুর এটাকে শুরুতেই নির্মূল করেছে। দেশটির সরকার সরকারি কর্মকর্তাদের বেতন বহুগুণ বাড়িয়ে দেয়। লি কুয়ান ইউ এর যুক্তি ছিল, যদি আপনি কর্মকর্তাদের সম্মানজনক বেতন না দেন, তবে তারা অসৎ উপায়ে উপার্জনে উৎসাহিত হবে। বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি, কিন্তু বিনিময়ে তাকে হতে হয় সর্বোচ্চ যোগ্য এবং দায়বদ্ধ। সামান্যতম দুর্নীতির প্রমাণ পেলেই সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। সিঙ্গাপুরের জনসংখ্যায় চীনা, মালয় এবং ভারতীয়দের মিশ্রণ রয়েছে। জাতিগত দাঙ্গা রুখতে সরকার এক অসাধারণ এথনিক ইন্টিগ্রেশন পলিসি গ্রহণ করে। প্রতিটি সরকারি আবাসনে নির্দিষ্ট অনুপাতে সব জাতির মানুষের জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হয়। এর ফলে বিভিন্ন জাতির মানুষ একে অপরের প্রতিবেশী হয় এবং সামাজিক সম্প্রীতি বাড়ে। আজ সিঙ্গাপুরে গৃহহীন মানুষ নেই বললেই চলে। প্রায় 80% মানুষ উন্নত সরকারি আবাসনে বাস করে। প্রাকৃতিক কোনো খনিজ সম্পদ নেই, তাই তারা তাদের একমাত্র সম্পদ ভৌগোলিক অবস্থানকে কাজে লাগালো। তারা তৈরি করলো বিশ্বের সেরা চাঙ্গি বিমানবন্দর এবং একটি অত্যন্ত আধুনিক সমুদ্র বন্দর। বিদেশি বিনিয়োগ টানতে তারা ব্যবসায়িক আমলাতন্ত্র ও জটিলতা কমিয়ে দিল। ফলে বিশ্বের বড় বড় কোম্পানি সিঙ্গাপুরে তাদের সদর দপ্তর খুলতে শুরু করলো। সিঙ্গাপুরের আসল শক্তি হলো তাদের শিক্ষিত ও দক্ষ জনশক্তি। সরকার প্রতিটি নাগরিকের উপর কারিগরি ও উচ্চ শিক্ষার জন্য ব্যাপক বিনিয়োগ করেছে। আজ তারা বায়োটেকনোলজি, সেমিকন্ডাক্টর এবং আর্থিক সেবা খাতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। তারা প্রমাণ করেছে প্রাকৃতিক সম্পদ নয়, মেধা ও দক্ষতা একটি দেশের আসল মূলধন। লি কুয়ান ইউ এর শাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক থাকলেও কেউ তার সাফল্যকে অস্বীকার করতে পারে না। তিনি বাক স্বাধীনতা বা সংসদপত্রের স্বাধীনতার চেয়ে দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তিতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি তার জনগণকে একটি উন্নত জীবনমান, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করে দিয়ে গেছেন। সিঙ্গাপুরের এই মহাকাব্য আমাদের শেখায় যে সঠিক নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত পরিকল্পনা এবং জনগণের শৃঙ্খলা থাকলে যে কোনো জাতি শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারে। লি কুয়ান ইউ এর স্বপ্ন ছিল এমন এক দেশ যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই উন্নত জীবন পাবে। আজ সিঙ্গাপুর কেবল একটি দেশ নয়, সারা বিশ্বের জন্য একটি সফল মডেল। সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য রূপান্তর সম্পর্কে আপনার মতামত কি, কমেন্টে আমাদের জানান। এমনই ভিডিও পেতে লাইক অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।